ওর কাছা খুলে দেবো প্রতিটা জায়গায় হচ্ছে। ওর মতন বুড়াথুরাকে আমাদের হচ্ছে ধাক্কা দিতে 5 মিনিট টাইম লাগবে না। ও যে সিকিউরিটি নিয়ে মাস্তানি করছে, ওকে বলছি ও প্রচার করুক, ও মাস্তানিটা বাদ দিক। আর মাস্তানি যদি করতে হয় ওকে, ওর মাস্তানি কোন জায়গায় করবে বলুক। এখানে গোটা বহরমপুর জুড়ে ও কিন্তু গালিগালাজ খাবে, কারণ ওর কোনো শক্তি নেই। ওর 72 বছর বয়স, আর আমাদের প্রত্যেকটা ছেলের বয়স হচ্ছে 18 থেকে 50-এর মধ্যে। ওর মতন বুড়াথুরাকে আমাদের হচ্ছে ধাক্কা দিতে 5 মিনিট টাইম লাগবে না। ও যে সিকিউরিটি নিয়ে মাস্তানি করছে, ওকে বলছি ও প্রচার করুক, ও মাস্তানিটা বাদ দিক। আর মাস্তানি যদি করতে হয় ওকে, ওর মাস্তানি কোন জায়গায় করবে বলুক। এখানে ওর সিকিউরিটি নিয়েছে নারগোপাল মুখার্জি, ওর যত কংগ্রেস বহরমপুরের কর্মী আছে ও বলুক, সব নিয়েছে, গোটা জেলার লোক নিয়েছে। গোপাল মুখার্জি বহরমপুর একটা বুথ থেকে অদিত চৌধুরীর কাছা খুলে দিবে বলে দিলাম এখানে, যদি হচ্ছে মাস্তানি করে ও। আর ভদ্রলোক প্রচার করুক, ভদ্রলোক কথা বলুক, ওকে কেউ বিরোধিতা করতে যাবে না। কিন্তু ও যদি মনে করে যে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ও মাস্তানি ভয় দেখাবে, ওর কাছা খুলে দেবো প্রতিটা জায়গায় হচ্ছে, এটুকু বলে দিলাম। ও সিকিউরিটি থাক, ওরকম 3 ডবল সিকিউরিটি দিতে বলুন ওকে। ওই মুভির কাছ থেকে হাত পা ধরে 3 ডবল সিকিউরিটি বলুন, কাছা খুলে দেবো। এই যে ভিডিওতে ভদ্রলোকের তর্জন গর্জন শুনলেন, তার নাম নাড়ু গোপাল মুখোপাধ্যায়। ইনি বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, যে মিউনিসিপ্যালিটি তৃণমূল একেবারে ছাপ্পা মেরে দখল করেছিল। এখন নাড়ু এত নাম থাকতে পৃথিবীতে, যার বাবা মা আদর করে নাড়ু গোপাল নামটি রাখেন, তার আচরণ এরকম হওয়ার কথা নয়। তার আচরণ দেখে মনে হচ্ছে, চেহারা দেখে মনে হয় তিনি আরেকটু দূরে মায়াপুরে গিয়ে ওই ভক্তদের দলে নাম লেখাতে পারেন। কেননা পোশাক আশাক সব একই রকম, গলায় এত বড় মালা ফুলের, মনে হবে যেন হরে কৃষ্ণ হরে রাম এক্ষুনি বলে ফেলবেন। কিন্তু তার আচরণটা হচ্ছে, নাড়ুটা বাদ দিলে অনেকটা যেন বহরমপুরের নতুন গোপাল ভাঁড়া। এমন সব কাণ্ড তিনি করছেন এবং তার চালাচামুন্ডারা করছেন, যে ধরনের ছোটলোকি প্রতিরোধ কোনো নির্বাচনে কোথাও পশ্চিমবঙ্গে এর আগে দেখেছে কিনা সন্দেহ। আজকে এত তর্জন গর্জন এই নাড়ু গোপালজি কেন করলেন, সেটাও একবার ভালো করে দেখুন কিভাবে অধীর তার দলবল নিয়ে ভোটারদের মধ্যে পদযাত্রা এখন করছে। তখন একদল তৃণমূলী বাহুবলী টাইপ তারা পথ আগলে দিলেন। আর এই ঘটনার পরেই ওই নাড়ু গোপালের মুখে এত কথা শোনা গেল। শুনুন, দেখুন ঘটনাটা কি ঘটেছে।
বহরমপুরে এবার একটা বিচিত্র খেলা আমি দেখতে পাচ্ছি। যেহেতু এই নাড়ুগোপাল হাত ঘোরালে নাড়ু দেব নইলে নাড়ু কোথায় পাবো টাইপের নন, ফলে তিনি প্রত্যেকটা ওয়ার্ডে তার কাউন্সিলরদের বোধহয় সুপারি দিয়েছেন যে অধীর চৌধুরী প্রচার করতে এলেই নোক দাঁত বের করে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। এটা কী ধরনের ইলেকট্রাল স্ট্র্যাটেজি আমি জানি না, কিন্তু যেসব কথা তিনি বললেন যে অধীরের বয়স এখন 72 হয়ে গেছে, আমরা সবাই 50 বছরের নিচে, অধীর যদি কোথাও মাস্তানি করতে চায় যে কোনো জায়গায় আমরা রেডি আছি, একেবারে চতুর্থ শ্রেণীর গুন্ডার মতো কথাবার্তা বলা। ইনি আবার বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও বটে। কেন যে তৃণমূল কংগ্রেস তাকে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটিতে প্রার্থী করেছে আমি বলতে পারবো না। এখন প্রার্থী হওয়ার পিছনের রহস্যটা কি, বহরমপুর শহরে ইতিউতি কান পাটলে সেটা জানা যায়। কেননা তৃণমূল কংগ্রেসে এখন তো সবটাই ট্রানজাকশনাল রিলেশনশিপ হয়ে গেছে, ফলে ফেলো করি মাখো তেল, যে করি ফেলতে পারবে সে প্রার্থী হবে, যে পারবে না সে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এবং এই নাড়ুগোপালজি তার এই পুরসভা পরিচালনার যে সময়সীমা, তাতে আর কিছু না পারুন নিজে এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ঘরে যাতে লক্ষ্মী বিরাজ করে তার জন্য যা যা করার সব করেছেন। এখন তিনি নেমেছেন অধীর চৌধুরীকে পাড়ায় পাড়ায় প্রতিরোধ করার জন্য। গতকালই এর মধ্যে দেয়ার ইজ এ মেথড ইন দ্য ম্যাডনেস। গতকালই আমরা একজন বহরমপুরের কোনো একটি ওয়ার্ডের একেবারে খাসির দোকানের কসাইয়ের মতো চেহারা একজন কাউন্সিলরকে দেখছিলাম আঙুল তুলে একজন বৃদ্ধাকে শাসানি দিচ্ছেন যে ভয় ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, নয়তো বাড়িতে বসে থাকবে, আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। এই ছবি কি ছিল এতক্ষণে তা ভাইরাল হয়ে গোটা বাংলায় প্রচারিত হয়ে গেছে। তবু এক ঝলক খালি দেখে নিন আস্পর্ধার সীমা কোন বিন্দুতে পৌঁছলে এইসব ছোট ছোট 2 পয়সা 4 পয়সার নেতারা এই ধরনের আচরণ করতে পারেন, তাও একজন বৃদ্ধা ভোটারের সঙ্গে। তিনি বলছেন দেব দেব দিব, তিনি তবু থামছেন না। দেখে নিন এক ঝলক। ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। গতকাল একটা ওয়ার্ডের ছেনো মাস্তান চমকাচ্ছিলেন তারই ভোটারদের। আজকে দেখলাম আরেকটা ওয়ার্ডের বলশালী একজন কাউন্সিলর একেবারে গায়ের জোরে অধীরের যাত্রা আটকে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করলেন। এখন আমার যেটা সবচাইতে খারাপ লেগেছে সেটা হলো রাজনীতির স্তরটাকে এই টিএমসি কোথায় নামিয়ে এনেছে, যে এখন বয়স তুলে প্রতিদ্বন্দ্বী সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে এদের কোনো লজ্জাও বোধ হয় না, কিছুই বোধ হয় না। অধীর যখন শেরই বহরমপুর ছিল
তখন এইসব নাড়ুগোপালের দল তার পিছনে 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 দৌড়তো একটু প্রসাদ পাওয়ার জন্য। কখনো চান্স পেত, কখনো পেত না। সেই তারাই এখন আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে আর অধীরকে শাসানি দিচ্ছে, অ্যাজ ইফ যেন বহরমপুরে অধীর তাদের এমপির মতোই, ইউসুফ পাঠানের মতোই বহিরাগত এবং এই শহরটা সম্পর্কে তার নিজস্ব কোনো ধারণা নেই। এখন অধীরও নিজের সংযম রক্ষা করতে না পেরে আজকে তার সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে যে কথা বলেছেন তারও আমি কড়া ভাষায় নিন্দা করছি। অধীর বলেছেন যে আমরা ইদানিং সাঁতার কাটি না বলে এ কথা মনে করার কোনো কারণ নেই যে আমরা সাঁতারটা ভুলে গেছি। একবার শুনুন অধীরের অসংযত সেই সংলাপ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সিঁড়িতে উঠেছিলেন, সিঁড়ি চলে উঠে লিফটে করে নেমে গেছে। আর বাংলা মানুষকে বলছেন সবাই এবার সিঁড়ি ব্যবহার করো, লিফটের কথা ভুলে যাও। ওই লিফট আমি ব্যবহার করেছিলাম, সিঁড়ি দিয়ে কিন্তু উঠেছিলাম, আমি উঠেছিলাম সিঁড়ি দিয়ে, নেমেছিলাম লিফট দিয়ে। মানুষের কাছে তৃণমূল বার্তা দিতে চাইলো যে আমরা যা চাই আজও তা হয়। ওই দেখো কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীকে যেতে দিলাম না, কিন্তু ওরা আমাদের মনোবল জানে না। ওদের ওই বাধাকে গুঁড়িয়ে দিয়ে আমরা আমাদের মতন মিছিল নিয়ে গেছি এবং আগামী আবার যাব, আজকে বিকেলেও যাব, কালকেও যাব। তৃণমূলের কত দম আছে আমরা দেখতে চাইব। এই বহরমপুর এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উচ্ছেদ করার ব্যবস্থা আমরা করেছি সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে। তাই তৃণমূলের বিরুদ্ধে অভ্যুত্থান তৈরি হচ্ছে। শুধু বহরমপুর নয়, এইরকম বহরমপুর প্রত্যেকটা বিধানসভা এলাকায় মানুষ আগামী দিনে দেখতে পাবে। এখানকার যারা মিউনিসিপ্যালিটির দায়িত্বে আছে প্রত্যেকটা কর্মচারীকে বলে দিয়েছে যে তারা যেন কংগ্রেসের ভোট তো করবেই না, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদের ওয়ার্ড থেকে যদি কংগ্রেস জেতে তা তোমাদের সব চাকরি চলে যাবে, মার খেতে হবে। তৃণমূল যদি মনে করে হাতাহাতি করবে, আমাদেরকে দুটো হাত আছে, দুটো পাওয়া আছে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করবে, আমরাও পারি রক্তারক্তি করতে। আমরা সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দেখুন, ব্যাপারটা যা দাঁড়াচ্ছে সেটা হলো বহরমপুর শহরে যে কোনো দিন যে কোনো সময় একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটনা ঘটে যেতে পারে। গতকাল ওই কাউন্সিলরকে, ভোটারকে চমকানোর জন্য তাকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশনের নির্দেশে। আজকে আরেকটা ওয়ার্ডের কাউন্সিলরকে তারা সে কাজ করবে কি না আমি বলতে পারছি না, আর করলেও কিছু যায় আসে না। তার কারণ এই সব কেসের ওই জেলে পুলিশ হেফাজতে থাকার মেয়াদ সাধারণত এক রাত্রির বেশি হয় না, পরের দিনই তারা জামিনে মুক্তি পেয়ে যায়। সুতরাং পুলিশের এই একটা প্রতীকী ব্যবস্থার এটা একেবারেই ঠুনকো। আর এর উপরে ভরসা করে অধীর চৌধুরী বসে আছেন। তিনি বোধহয় সেই জাতের লোক নন, আমি তাকে যতদিন চিনি। দেখুন, এই নাড়ুগোপাল মুখোপাধ্যায় তিনি কেন যে এত লম্ফজম্প করছেন, সত্যি কথা বলতে কি আমি তা বুঝতেই পারছি না। কেননা বহরমপুর কেন্দ্র থেকে আর যাই হোক তিনি ম্যাক্সিমাম হলেও 3 নম্বরে থাকতে পারেন। জামানতটুকু রক্ষা করতে পারেন কিনা সেটাই দেখার, নোটার চাইতে কিছু বেশি ভোট পান কিনা সেটাও দেখার। সুতরাং একটা ছাগলের তৃতীয় সন্তান যেমন লাফালাফি করে,
অনিবার্যভাবে এই ভোটে তৃতীয় স্থান অধিকারীর লম্ফজম্প একেবারে তার সমতুল। বহরমপুরে লড়াই যদি আদৌ হয়ে থাকে তাহলে সেটা হবে অধীর চৌধুরী বনাম বিজেপি প্রার্থীর, যে প্রার্থী গতবার বহরমপুর থেকে বিধানসভায় পৌঁছে গেছিলেন। অধীর এবার এত বছর ধরে সংসদে থাকার পরে, সংসদীয় দলের নেতৃত্ব দেওয়ার পরে অ্যাকচুয়ালি মহাসমুদ্রে সাঁতার কেটে এসে আজকে পুষ্করিণীতে সাঁতার কাটছেন, এক তো দলীয় নির্দেশে, আর দুই রাজনীতির একটা শর্ত হলো আপনাকে যদি দৃশ্যমান থাকতে হয় তাহলে এই সংসদীয় ধাঁচের গণতন্ত্রে আপনাকে হয় অ্যাসেম্বলি নয় লোকসভা কোনো না কোনো নির্বাচনে জয়ী হতে হবে। কেননা এটা এমন একটা বিচিত্র খেলা যেখানে উইনার টেক্স অল, जो जीता वही सिकंदर, আর যে হারে তাকে মানুষ অচিরেই ভুলে যায়। এরকম বহু ঘটনার সাক্ষী আমি আমার কর্মজীবনে হয়েছি। প্রিয়রঞ্জন দাস মুন্সির ক্ষেত্রে দেখেছি যে কীভাবে তিনি 84-তে উল্কার মতো ফিরে এসে আবার 89 সালে ধপাস করে মাটিতে পড়ে গেলেন। সুতরাং অধীরের এই সিদ্ধান্ত হচ্ছে একজন পরিণত মস্তিষ্কের রাজনীতিকের নিজের দৃশ্যমানতা বাঁচিয়ে রাখার একটা অনিবার্য কৌশল। সেই কারণেই তিনি দল যখন তাকে বলেছে আপনি বহরমপুর বিধানসভাতেই লড়ুন, তখন সেই প্রস্তাব অধীর নস্যাৎ করতে পারেননি, বরং সাগ্রহে গ্রহণ করে একেবারে পুরনো ফর্মে মাথায় টুপি টুপি লাগিয়ে গলায় উত্তরীয় ঝুলিয়ে বহরমপুর শহরে নেমে পড়েছে। এখন এই বহরমপুর থেকে কিন্তু অধীর চৌধুরীকে হারানো যে কোনো লোক যারা বহরমপুরে বাস করেন তাদেরকে জিজ্ঞেস করুন, বলবেন অসম্ভব। তাহলে গত লোকসভা নির্বাচনে অধীর হেরেছিলেন কেন? হেরেছিলেন বাকি অনেকগুলো কেন্দ্রে তার যা প্রত্যাশিত ভোট ছিল সেটা তিনি পেয়েছিলেন। সবচেয়ে বেশি দাগা খেয়েছিলেন এই বহরমপুর শহরেই। এখানকার হিন্দুরা ওই রামনবমীর পরিকল্পিত দাঙ্গার পরে সহসা একটা সিজ মেন্টালিটি থেকে, অবরুদ্ধ হয়ে আছে এরকম একটা ভাবনা থেকে ঠেলে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিল। তার ফলে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী যে অবিশ্বাস্য ভোট পেয়েছিলেন সেটাই কিন্তু ইউসুফ পাঠানের উড়ে এসে জুড়ে বসা, কোনো কথা না বলা নির্বাক চলচ্চিত্রের নায়কের জয়ের পথ মসৃণ করে দিয়েছিল। কিন্তু এই দুর্দিনেও অন্তত 7,000 ভোটে বহরমপুর কেন্দ্র থেকে কিন্তু অধীর চৌধুরী এগিয়েছিলেন। তার মানে বহরমপুরের হিন্দুদের একটা বড় অংশ তাকে ধর্মীয় আবেগে কারণে প্রত্যাখ্যান করলেও বহরমপুর কেন্দ্র কিন্তু এটা সত্ত্বেও তাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেনি। আর অধীর যখন সেই ছোটবেলা থেকে পরিচিত মাঠে বিধানসভার জন্য লড়তে নেমেছেন, তখন বহরমপুরবাসী কি প্রতিক্রিয়া জানাবেন তার কিছুটা আমি সেই শহরে গিয়ে জেনে এসেছি। অনেকের মধ্যেই দেখেছি একটা মনস্তাপ,
তাদের বক্তব্য অধীরবাবুকে না জিতিয়ে আমরা মস্ত বড় ভুল করেছি। হতে পারে সেই অনুতাপ বোধ থেকে এবার তারা অধীরবাবুকে ভোট দেবেন, নাও দিতে পারেন। কিন্তু প্রতিযোগিতাটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে বিজেপির। এখানে তৃণমূল কংগ্রেস ওই যে বললাম যেটা লড়াইটা করছে তৃতীয় স্থানে সম্মানজনক ভোট পেয়ে টিকে থাকার জন্য। সেই দলের প্রার্থীর যদি এই ধরনের আস্ফালন দেখি, তাহলে একটা কমেডি নাটক তৈরি করলেই হয়, বা ভিজুয়ালি, যার নাম হতে পারে হাত ঘোরালে নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো। নমস্কার, ভালো থাকবেন।